আচ্ছা, হ্যালো, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আগের দিন আমরা ঘর্ষণের প্রথম পার্টে ঘর্ষণ কি জিনিস, ঘর্ষণ কি করে মেজার করব এবং ঘর্ষণের কিছু অঙ্ক আমরা করেছি, ঠিক আছে। তো আজকে ঘর্ষণের সেকেন্ড পার্ট, আমরা ঘর্ষণকে আরও বেশি খুব ভালো করে বোঝার চেষ্টা করব, যে ঘর্ষণের বল কোন দিকে কত হচ্ছে এবং তার মানটা কী করে বার করব। আর বিশেষ করে আনত তল যদি হয়, যে আনত তলের উপর ঘর্ষণ বল কতটা কাজ করছে, কখন আনত তলের উপর একটা বস্তু গতিশীল হবে, কী শর্তে আনত তলের উপর একটা বস্তু স্থির থাকবে, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথমে দেখি যে ঘর্ষণ কোণ কাকে বলে। ঘর্ষণ কোণ কাকে বলে চলো দেখি। মনে করো এটা মেঝের উপর একটা বস্তু আছে, ঠিক আছে, মেঝের উপর একটা বস্তু আছে। এবার আমরা জানি যে মেঝের উপর একটা যদি বস্তু থাকে তাহলে তার ওজনটা নিচের দিকে কাজ করে mg, এবং লম্ব প্রতিক্রিয়া উপর দিকে হয়। এবার ঘর্ষণটা কোন দিকে কাজ করে সেটা নির্ভর করছে এই বস্তুটা কোন দিকে গতিশীল হতে চাইছে তার উপর। আমি বস্তুটার উপর যদি এদিকে বল প্রয়োগ করি তাহলে ঘর্ষণ বলটা দুই তলের সংস্পর্শ তলে এইদিকে হবে, এবং এই ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটাকে আমরা সীমাস্থ ঘর্ষণ দিয়ে লিখি, ঠিক আছে। এই এফএসটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। তো এই যে সীমাস্থ ঘর্ষণ বল এবং এই যে লম্ব প্রতিক্রিয়া, এটা দুটোই ভেক্টর রাশি। তো এই দুটোর যদি আমরা একটা লব্ধি বার করি তাহলে সেটা একটা এই সামান্তরিকের কর্ণ বরাবর হবে। আমি এই লব্ধিটাকে আর বললাম। এই লব্ধি আরটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণটা তৈরি করবে সেই কোণটাকে বলবো আমরা ঘর্ষণ কোণ। তাহলে এইখানে এই কোণটা যেটা তৈরি করলো সেটাকে বলবো ঘর্ষণ কোণ, ঠিক আছে। আরও ভালো করে বুঝে নিই, সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা ঘর্ষণ কোণ বলবো। তাহলে এখানে আমাদের ঘর্ষণ কোণ হচ্ছে ল্যামডা। তাহলে এই ল্যামডা দিয়ে কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলোকে দেখি। দেখো, আমরা বলতে পারি, যদি আমাকে জিজ্ঞেস করে যে n/r সমান কী হবে, যদি আমরা এই ত্রিভুজটা দেখি তাহলে এই কোণটার সাথে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos θ। তাহলে আমরা লিখতে পারি n সমান r cos θ। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আবার এটা যদি fs হয় তাহলে এইখান থেকে এটাও fs হবে। তাহলে fs/r যদি লিখি, তাহলে সেটা হচ্ছে আমাদের sin θ, তাই না। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে fs/r সমান হচ্ছে sin θ। তাহলে fs কত হয়ে গেল, সেটা হচ্ছে r sin θ, সরি θ না, ল্যামডা, সব ল্যামডা হবে। থিটা না লিখছি ল্যামডা, যেখানে ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে ঘর্ষণ কোণ। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই হচ্ছে ঘর্ষণ কোণের সঙ্গে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব প্রতিক্রিয়ার সম্পর্ক। আমরা যদি ঘর্ষণ কোণ বার করতে চাই, দেখো কি করে করব। আমরা কি করব, 2কে 1 দিয়ে ভাগ করব। 2কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, fs/n r sin ল্যামডা বাই r cos ল্যামডা। তার মানে কি হবে, আর কেটে গেল, তাহলে sin ল্যামডা বাই cos ল্যামডা, তার মানে tan ল্যামডা হয়ে গেল। এবার আমরা জানি যে fs মানে হচ্ছে μn, এটা আমরা আগের দিন পড়েছিলাম। তাহলে আমরা বলতে পারি μn, nn কেটে গেল, তাহলে μ সমান tan ল্যামডা। তাহলে আমরা যদি ঘর্ষণ গুণাঙ্ক জানি তাহলে আমরা ঘর্ষণ কোণ বার করতে পারবো। অপরদিকে যদি ঘর্ষণ কোণ জানি তাহলে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বার করতে পারবো। যেমন যদি আমাকে বলে দেয় ল্যামডাটা হচ্ছে, মনে করো বলে দিল ঘর্ষণ কোণটা আমাদের বলে দিল 37 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে মিউ সমান কত হবে, মিউ সমান tan ল্যামডা, মানে tan 37 ডিগ্রি। এবার tan 37 ডিগ্রি মান কত, tan 37 ডিগ্রি মান হচ্ছে 3/4, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের যদি ঘর্ষণ কোণ বলে দেয় তাহলে মিউ বার করতে পারবো, আর যদি মিউ বলে দেয় তাহলে ঘর্ষণ কোণ বার করতে পারবো। আরেকটা ফর্মুলা এখানে বার করা যায়, আমরা যদি এই দুটোকে স্কোয়ার করে যোগ করি, মানে fs² প্লাস n² এটাকে যদি লিখি, fs² প্লাস n² যদি আমরা বার করি, দেখো আমাদের কি বেরোবে, এটা হবে r² sin² ল্যামডা, আর এটা বেরোবে r² cos² ল্যামডা। দুটো থেকে যদি r² আমরা কমন নিই, একটু চিন্তা করলে বুঝতে পারবে, তাহলে sin² ল্যামডা প্লাস cos² ল্যামডা পড়ে থাকবে, যার মান হচ্ছে 1। অর্থাৎ এইখান থেকে এই একটা সূত্র আমরা বার করতে পারি, অর্থাৎ এই সূত্র থেকে r এর ভ্যালুটা আমরা বার করতে পারি। কি করে বার করতে পারি, চলো একটুখানি ক্যালকুলেশন করি, তাহলে তোমরা বুঝতে পারবে।
দেখো এফএস মানে কি, এফএস মানে হচ্ছে মিউ এন, তাহলে আমরা লিখতে পারি মিউ স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই দুটো থেকে আমি এন স্কোয়ার কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে মিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি এন রুট ওভার মিউ স্কোয়ার প্লাস 1। তাহলে এইভাবে আমরা লব্ধির মানটা বার করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা লব্ধির মানটা বার করতে পারি। চলো নেক্সট দেখি। তাহলে আশা করি ঘর্ষণ কোণ তোমরা বুঝতে পেরেছ। চল এবার বলি যে ঘর্ষণ কোণ কি জিনিস, ঘর্ষণ শঙ্কু কি জিনিস। তাহলে ঘর্ষণ শঙ্কু বোঝার চেষ্টা করি। একটা সিম্পল জিনিস ভেবে দেখো, মনে করো এদিকে এমজি কাজ করছে, বস্তুর ওজন সবসময় নিচের দিকে, লম্বপতিকে এন ওপর দিকে, আমরা এইদিকে বল প্রয়োগ করছি এফটা, আর এইখানে সীমাস্থ ঘর্ষণ কাজ করছে। প্রযুক্ত বলটা এতটাই বেশি যে এখানে সীমাস্থ ঘর্ষণ কাজ করছে, ঠিক আছে। সবসময় কিন্তু সীমাস্থ ঘর্ষণ কাজ করবে না, প্রযুক্ত বলের মানটা কিন্তু বেশি হতে হবে, মানে এটাকে স্থিত ঘর্ষণ হলে হবে না, বস্তুটা স্থির নেই, জাস্ট চলার উপক্রম করছে, সেই সময় সীমাস্থ ঘর্ষণ কাজ করে। গতিশীল হওয়ার জাস্ট চেষ্টা করছে, সেই সময় সীমাস্থ ঘর্ষণ, মানে এমনভাবে বল প্রয়োগ করা আছে যাতে বস্তুটা জাস্ট গতিশীল হওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখি। এবার দেখো বলের ডিরেকশনটা যদি আমরা পাল্টাই তাহলে এই সীমাস্থ ঘর্ষণের ডিরেকশনটা কিন্তু পাল্টাবে। ভালো করে খেয়াল করো, মনে করো চকটা যখন এখানে আছে, আমি চকটাকে যদি এই দিকে টানতে চাই, ঘর্ষণ বল এইদিকে কাজ করবে। চকটাকে যদি এই দিকে টানতে চাই, চকটা যদি এইদিকে টানতে চাই, ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। তাহলে এই প্রযুক্ত বলের উপর ডিপেন্ড করছে ঘর্ষণ বল কোন দিকে হবে। দেখো লব্ধিটা যদি টানি, এটা লব্ধিটা যেটাকে আমরা আর বলছিলাম, সেই আরটা এরকম। তাহলে প্রযুক্ত বল যদি ডিরেকশন পাল্টায় তাহলে সীমাস্থ ঘর্ষণও তার ডিরেকশন পাল্টাবে। প্রযুক্ত বল যদি এইভাবে ঘোরে তাহলে ঘর্ষণ বল এইভাবে ঘুরবে, এবং সেক্ষেত্রে এই যে লম্ব প্রতিক্রিয়া, এই লম্ব প্রতিক্রিয়াটাও কিন্তু এরকম করে ঘুরবে। অর্থাৎ এখানে একটা শঙ্কু তৈরি করবে। এই যে শঙ্কুটা তৈরি হচ্ছে এইটাকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। এটা কি জন্য বোঝানো হয়, অ্যাকচুয়ালি তোমরা সমস্ত ঘর্ষণের ডিরেকশনটা বুঝতে পারছো কিনা তার জন্য ঘর্ষণ শঙ্কুটা বোঝানো হয়, যে প্রযুক্ত বলের ডিরেকশনটা যদি পাল্টায় তাহলে সীমাস্থ ঘর্ষণটাও ডিরেকশন পাল্টাবে, তার ফলে এই লব্ধিটা একটা ঘর্ষণ, একটা শঙ্কু তৈরি করবে। এই শঙ্কুটাকেই বলবো আমরা ঘর্ষণ শঙ্কু, ঠিক আছে। তো নেক্সট দেখি, খুব ইম্পর্টেন্ট জিনিস এই টপিকটা, সেটা হচ্ছে বিরাম কোণ বা স্থিতিকোণ, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ, ইংরেজিতে বলা হয়। কী জিনিস, তো চলো আমরা বুঝে দেখি। মনে করো একটা আনত তল আছে, এরকম একটা আনত তল আছে, আনত তলের নতিকোণটাকে বললাম ফাই, ঠিক আছে, নতিকোণটাকে ফাই বললাম। এর উপর একটা বস্তু আছে, তোমরা যদি খেয়াল করো বা কখনো দেখে থাকো, দেখবে যে এই নতিতলটা যদি কম হয়, যদি মনে করো এরকম কোনো নততল হয়, তারপর যদি তুমি বস্তুটাকে রেখে দাও তাহলে কিন্তু সে গড়িয়ে নিচে পড়বে না, বুঝতে পারো। কিন্তু এই নততলের এই অনততলটাকে যদি আস্তে আস্তে এরকম বাড়ানো হয়, মানে এই নতিকোণটাকে, এই ফাইটাকে যদি আস্তে আস্তে বাড়ানো হয়, তাহলে একটা নির্দিষ্ট কোণের জন্য এর উপর থাকা বস্তুটা ঠিক নিচে নেমে আসার উপক্রম করে, ঠিক আছে, ঠিক নিচে নেমে আসার উপক্রম করে। সেই সময়ে নততলের এই যে নতিকোণ, এইটাকে বলা হয় বিরাম কোণ। তাহলে নততলের যে নতিকোণের জন্য নততলের উপরে রাখা কোনো বস্তু ঠিক গড়িয়ে পড়ার উপক্রম করে বা ঠিক স্লিপ করার বা নিচে নেমে আসার উপক্রম করে, সেই সময় নততলের যে কোণ সেইটাকে বলবো আমরা বিরাম কোণ বা স্থিতিকোণ। তাহলে নততলেরকে যদি বিরাম করে থাকে, নততলটা যদি বিরাম করে থাকে, তাহলে এর উপরে থাকা যে বস্তুটা ঠিক নিচে নেমে আসার উপক্রম করবে। চলো আমরা এই বিরাম কোণটাকে বার করি, যে বিরাম কোণটা কত হবে, ঠিক আছে। এই বিরাম কোণটা কত হবে বার করার জন্য এখানে কি কি বল কাজ করছে আগে ভালো করে চিনতে হবে। তো আমরা আগেও নততল করেছি, নততলে এই দিক বরাবর বস্তুর ওজন কাজ করে, যেটা আমরা জানি ওজন সবসময় নিচের দিক বরাবর কাজ করবে। এই দিক বরাবর কাজ করবে mg cos ফাই, যদি এটা ফাই হয় তাহলে এটা mg cos ফাই হবে। আর এই দিক বরাবর বল যেটা কাজ করবে সেটা হচ্ছে mg sin ফাই। এই হচ্ছে আমাদের বল। তাহলে আর কি কি বল কাজ করছে, দেখো বস্তুটা ঠিক নিচে নেমে আসার উপক্রম করছে, তারপরে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে একটু ভেবে দেখো। যেহেতু বস্তুটা নিচে নামার উপক্রম করছে, ঘর্ষণ বলটা ওপর দিকে কাজ করছে।
আর ঠিক নিচে নিমাস উপক্রম করছে মানে এফএস কাজ করছে, সীমাস্ত ঘর্ষণ কাজ করছে। আর একটা কি কাজ করছে সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। আমরা যদি ছবিটা খুব ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে এনটা এমজি কস থিটার সঙ্গে সমান, এমজি কস ফাই এর সঙ্গে সমান, এনটা এমজি কস ফাই এর সঙ্গে সমান, ঠিক আছে। আর এই এফএসটা এমজি সাইন ফাই এর সঙ্গে সমান, এফএসটা এমজি সাইন ফাই এর সঙ্গে সমান, বুঝে গেল। এবার এফএস মানে আমরা জানি যে মিউ এন, তাহলে মিউ এন ইজ ইকুয়াল টু এমজি সাইন ফাই। এবার এন মানে আমরা পেয়েছি এমজি কস ফাই, তাহলে মিউ এমজি কস ফাই ইজ ইকুয়াল টু এমজি সাইন ফাই। এমজি এমজি কেটে গেল, তাহলে মিউ সমান কত হবে, কস ফাইটাকে যদি এদিকে নিয়ে আসি ট্যান ফাই, তাহলে বিরাম কোণ পাবো কি করে, যদি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কটা জানি, যদি আমরা ঘর্ষণ গুণাঙ্ক জানি, স্থিতিস্থাপক ঘর্ষণ গুণাঙ্ক যদি জানি, মিউটা যদি জানি, তাহলে আমরা ফাই বার করতে পারবো। আবার আমরা দেখো মিউ সমান পেয়েছিলাম ট্যান ল্যামডা, তাহলে আমরা এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে ফাই সমান ল্যামডা বলতে পারবো। অর্থাৎ বিরাম কোণ ঘর্ষণ কোণের সঙ্গে সমান, ঠিক আছে, বিরাম কোণটাও ঘর্ষণ কোণের সঙ্গে সমান। এবং সেটা কি করে বার করব, যদি আমরা বিরাম কোণ বার করতে চাই সেটা হচ্ছে ট্যান ইনভার্স মিউ, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যার সাহায্যে আমরা বিরাম কোণ বা স্থিতি কোণ বার করতে পারি। চলো নেক্সট দিই, বুঝি সেম অঙ্ক, আমরা ছবিটাকে পাল্টাবো না, এই ছবিটাকে কাজে লাগাবো। বলছি 37 ডিগ্রি বিরাম কোণ বিশিষ্ট একটি আনত তলের নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওই তলের উপর একটি 2 কেজি ভরের বস্তু রাখলে তার উপর কত ঘর্ষণ বল কাজ করবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঘর্ষণ বল বোঝার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমাদের বিরাম কোণ যেটা ফাইটা, সেইটা বলেছে 37 ডিগ্রি, ঠিক আছে। এরকম মুছি চলো, বিরাম কোণটা বলেছে 37 ডিগ্রি, কিন্তু এখানে নতিকোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি। তার মানে নততলের উপরে যে বস্তুটা রাখবো সে কিন্তু গড়িয়ে আসবে না, কারণ তার কোণটা বিরাম কোণের থেকে কম। এটা নিশ্চয়ই বোঝা গেছে। যদি কোনো বস্তু গড়িয়ে আসতে চায় তাহলে নততলের নতিকোণটা বিরাম কোণের থেকে বেশি হতে হবে, কিন্তু নততলের নতিকোণটা দেখছি বিরাম কোণের থেকে কম। তাহলে কীরকম, মনে করো এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের থিটা, এর উপরে বস্তু আছে, আমাকে জানতে চাইছে যে ঘর্ষণ বলটা কত। কি কি বল আছে তোমরা জানো, আমি আগে ছবি লিখেছিলাম। এই ক্ষেত্রে এমজি কস থিটা হবে এই দিক বরাবর, আর এই দিক বরাবর বল হবে এমজি সাইন থিটা। এই দিকে হবে এন, আর এই দিকে আমাদের ঘর্ষণ বল কাজ করবে, বস্তুটা নিচে আসার উপক্রম করছে। দেখো এখানে কি মিস্টেক হয় সেটাকে আমি বুঝিয়ে দিই, তারপর আমরা উত্তরটা বলবো। এক্ষেত্রে ঘর্ষণ বল আমরা যদি লিখি মিউ এন দিয়ে যদি লিখি মিউ এমজি কস থিটা, তাহলে কত বেরোবে দেখো দিই। দেখো এক্ষেত্রে মিউ এর মান কত, আমাকে মিউ কিন্তু সরাসরি দেয়নি অঙ্কতে, তুমি দেখো অঙ্কতে মিউ দেয়নি, কিন্তু আমাকে বিরাম কোণটা দিয়ে দিয়েছে। আমরা জানি মিউ সমান ট্যান ফাই, বিরাম কোণ যদি ফাই হয় তাহলে মিউ সমান ট্যান ফাই, তাহলে ট্যান 37 ডিগ্রি, ট্যান 37 ডিগ্রি মান হচ্ছে 3/4, ঠিক আছে। তাহলে এগুলো যদি বসায়, মিউর মান হচ্ছে 3/4, এমটা হচ্ছে 2 কেজি, জিটা হচ্ছে 10, আর কস থিটার মান হচ্ছে কস 30 ডিগ্রি মানে √3/2, ঠিক আছে। যদি কাটাকাটি করি, আচ্ছা 4টা আচ্ছা 2 2 কাটলাম, 2 2 4, 5 2 10, তাহলে কত হবে 5 3 15 ইন্টু √3 মান হচ্ছে 1.7/2, ঠিক আছে। তার মানে এটা হিসাব করলে কত হবে 7 5 105, 5 17 10, 15 15 10 25, 25.5/2, তার মানে 12.75 নিউটন। এত হওয়ার কথা, কিন্তু এইখানে তুমি ভুল করে ফেলছো, এইখানে একটা মারাত্মক ভুল হয়েছে, এই উত্তরটা ঠিক নয়। তার কারণ আমি জানি না যে এইখানে এই বলটা, এই যে ঘর্ষণ বলটা, এটা সীমাস্থ ঘর্ষণ কাজ করছে কিনা, তাই না। দেখো স্থিত, আমরা আগের দিন খুব ভালো করে পড়েছি যে স্থিত ঘর্ষণের মান প্রযুক্ত বলের সঙ্গে সমান হয়,
স্থিত ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের সঙ্গে সমান নাও হতে পারে। যেহেতু বস্তুটা নিচে নেমে আসছে না, তাহলে আমরা এটা বলতে পারবো না যে ওপরকার বলটা, যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা সীমাস্থ ঘর্ষণ কি না। তবে এটা বলতে পারবো যে বস্তুটা নিচে নেমে আসছে না, তার মানে ঘর্ষণ বলটা এর উপর নিম্নমুখী যে বলটা আছে সেই বলটার সঙ্গে সমান, তাই না? নিম্নমুখী বল, যে বলটার জন্য বস্তুটা নিচে নেমে আসছে সেটা হচ্ছে mg sin থিটা। তাহলে mg sin থিটাটা আমরা ক্যালকুলেশন করি। এইটা আমাদের এফটা এফএস বেরোলো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এফ নয়, এটা এফএস বেরিয়েছে। তাহলে নিম্নমুখী বলটা কাজ করি, ডাউনওয়ার্ড ফোর্স কত? mg sin থিটা কত? 2 × 10 sin থিটা হচ্ছে হাফ, মানে 10 নিউটন। তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে নিম্নমুখী বল হয়ে আছে 10 নিউটন, আর উপর দিকে ঘর্ষণ বলটা নিশ্চয়ই 12.75 নিউটন হবে না। তাহলে উপর দিকে ঘর্ষণ বলটা সীমাস্থ ঘর্ষণ বলের সঙ্গে সমান হবে না। তাহলে উপরকার বলটা কত হবে? আমরা জানি যে স্থিত ঘর্ষণের বলের মান নিম্নমুখী বলটা, অর্থাৎ যে বলটা বস্তুটাকে গতিশীল করতে চাইছে সেই বলের সঙ্গে সমান হবে, অর্থাৎ 10 নিউটনের সঙ্গে সমান হবে। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলটা mg sin থিটার সঙ্গে সমান, মানে 10 নিউটন হবে। কখনোই সীমাস্থ ঘর্ষণটা হবে না। তাহলে কেউ যদি এটা করে দেয় তাহলে এটা ভুল, ঠিক আছে? চলো নেক্সট বুঝি। কি বলেছে দেখো, 37 ডিগ্রি বিরামকোণ বিশিষ্ট একটি নততলের নতিকোণ হচ্ছে 53 ডিগ্রি। তাহলে আমাদের বিরামকোণ আগেটার মতনই দিয়েছে 37 ডিগ্রি। তার মানে মিউটা আমরা সঙ্গে সঙ্গে বার করে নেবো, tan phi সমান tan 37 ডিগ্রি সমান হচ্ছে 3/4। এটা আমাদের মিউ, ঠিক আছে? এবার বলেছে থিটাটা 53 ডিগ্রি, থিটাটা হচ্ছে 53 ডিগ্রি। তার মানে এই কোণটা তোমার বিরামকোণের থেকে বড়, তাহলে নিশ্চয়ই এই বস্তুটা নিচের দিকে নেমে আসবে। বিরামকোণের থেকে বড় হলেই নিশ্চয়ই নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ বস্তুর উপর নিম্নমুখী একটা লব্ধি বল কাজ করবে। তাহলে দেখি আমাদের লব্ধি বলটা কত। লব্ধি বলটা কত? নিচের এই বলটা বেশি অবশ্যই, তাহলে mg sin থিটা মাইনাস fs কাজ করবে। অ্যাকচুয়ালি এফ কে কাজ করার কথা, কিন্তু আমাকে যেহেতু আলাদা করে এফ কে বলে নাই, ওই জন্য fs ধরবো। তার মানে mg sin থিটা মাইনাস fs মানে হচ্ছে মিউ n, তাই না? তার মানে মিউ mg cos থিটা আমরা একটা এনে লিখে দিলাম, কারণ fs সমান হচ্ছে মিউ n। এদের ভ্যালুটা আমি একবারে বসিয়ে দিলাম। যদি mgটা কমন নিই তাহলে পড়ে থাকবে sin থিটা মাইনাস মিউ cos থিটা। তাহলে এইটাই হচ্ছে বস্তুটার উপর নিম্নমুখী লব্ধি বল। তাহলে এই বলের কি বস্তুটার ত্বরণ কত হবে? ত্বরণ সমান হচ্ছে বল বাই ভর, তার মানে জি sin থিটা মাইনাস মিউ cos থিটা। এইটাই হচ্ছে বস্তুটার ত্বরণ। এই ইকুয়েশনটা লাগে, কখনো কখনো এই ইকুয়েশনটাকে প্রমাণও করতে দেয়, ঠিক আছে? তাহলে এইখানে এইটা প্রমাণ করতে পারো। এবার তুমি মান বসিয়ে দাও, দেখো সব পেয়ে যাবে। কি মান বসাবো? জি এর মান হচ্ছে 10, sin থিটা, sin থিটা হচ্ছে থিটাটা দিয়েছে আমাকে 53 ডিগ্রি, sin 53 ডিগ্রির মান হচ্ছে 4/5 মাইনাস মিউটা কত? মিউটা আমি 3/4 বার করেছি। আর cos থিটার মান কত? cos থিটা মানে cos 53 ডিগ্রি, cos 53 ডিগ্রির মান হচ্ছে 3/5, ঠিক আছে? তাহলে কত হবে? 10 × 4/5 মাইনাস 3 × 9 = 20, ঠিক আছে? 20 লসগু হবে, 20 আমাদের লসগু হবে, এখানে 20 চলে। এই সময় কত হবে? 10 × 20 লসগু 16 - 9, তাহলে 10 × 4 × 4 = 16 - 9, 16 - 9 মানে 7, 7/20, 7/20, 0 0 কাটলো 3.5 মিটার/সেকেন্ড স্কয়ার। তো 3.5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হবে বস্তুর মধ্যে, ঠিক আছে? চলো নেক্সট দেখি। কি বলেছে দেখো, বলেছে 37 ডিগ্রি বিরামকোণ বিশিষ্ট একটি আনত তলের নতিকোণ 53 ডিগ্রি। ওই তলের উপর একটি 2 কেজি ভরের বস্তু আছে। নততল বরাবর সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে বস্তুটি স্থির থাকবে দেখাও। খুব সুন্দর অঙ্ক, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কি বলেছে আমরা বুঝি। মনে করো এরকম একটা নততল আছে, নততলের নতিকোণটা থিটা,
কি দিয়েছে আগে লিখি, ফাইটা দিয়েছে আগেটার মতনই 37 ডিগ্রি বিরাম কোণ, তারপরে মিউটা পেয়েছি tan ফাই, tan ফাই tan 37 ডিগ্রি মানে 3/4, মানে আগের অঙ্কটাই আমাদের কন্টিনিউ করছে মিউটা। এখানে থিটা দিয়েছে 53 ডিগ্রি, যার জন্য ত্বরণ যেটা হচ্ছিল সেটা হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? কিন্তু এখানে আমরা সেইটা চাইছি না, এখানে চাইছি যে এই বস্তুটা যেন স্থির থাকে, তার জন্য আমাকে একটা বল প্রয়োগ করতে হবে, এবং বস্তুটা স্থির রাখার জন্য একটা বল আমরা নত তল বরাবর প্রয়োগ করেছি, সেটা আমাদের দিয়েছে। আর কি বল আছে, এই দিক বরাবর বল আছে mg cos থিটা, এই দিক বরাবর বল আছে mg sin থিটা, তাই তো? এগুলো একবার ঝটপট লিখে ফেলবে যখনই আমাদের এই ধরনের প্রবলেম দেবে। আর কি বল আছে, একটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া আছে n, আর কি আছে, এই দিক বরাবর একটা ঘর্ষণ বল আছে Fs, এইখানেই মজা আছে, ঠিক আছে? অঙ্কটা খুব ভালো করে অ্যানালিসিস করবে। ঘর্ষণ বলটা এদিকে কেন রাখলাম, তার কারণ আমরা ধরে নিচ্ছি বস্তুটা নিচে নামার উপক্রম করছে। বস্তুটা যদি নিচে নামার উপক্রম করে তাহলে ঘর্ষণ বলটা উপর দিকে কাজ করবে। আমাদের এই এফ এর মান জানতে চাইছে, এফ এর মান জানতে চাইছে, ঠিক আছে? চলো বার করি। দেখো যদি এই দিক বরাবর বলগুলোকে আমরা বিবেচনা করি, যেহেতু বস্তুটা স্থির রাখতে চাইছি, তাহলে আমরা বলতে পারি এফ প্লাস এফ এস ইকুয়াল টু এমজি সাইন থিটা। এফ প্লাস এফ এস সমান এমজি সাইন থিটা, যেহেতু বস্তুটা স্থির আছে তাহলে এই দিকে দুটো বল নিশ্চয়ই কে ব্যালেন্স করবে। এবার এফ এস মানে কি, এফ এস মানে মিউ এন, এফ এস মানে হচ্ছে মিউ এন। আর ছবিতে এন মানে কি দেখছি, এমজি কস থিটা, তাহলে এফ প্লাস মিউ এমজি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। তাহলে এফ সমান কত হবে, এটাকে যদি ওদিকে যায় নিয়ে যদি এমজিটা কমন নিই তাহলে পড়ে থাকবে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক আছে? তাহলে এফ মিনিমামের ভ্যালু হচ্ছে এইটাই, সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তুটা স্থির থাকবে সেই ভ্যালুটা হচ্ছে এইটা। ভ্যালুটা বার করি চলো। এম এর মান বলেছে 2 কেজি, জি এর মান 10, সাইন থিটা মানে এখানে থিটাটা হচ্ছে 53 ডিগ্রি, সাইন 53 ডিগ্রি মান হচ্ছে 4/5, মাইনাস মিউর মান হচ্ছে 3/4, আর কস 53 ডিগ্রি মান হচ্ছে 3/5, ঠিক আছে? এটা হচ্ছে 20, এটা লসগু হবে 20, আমি এক লাইনই করি বুঝে দেখো, এটা 16 হবে, 4 4 16, আর এটা 9 হবে -9, তার মানে এটা কত হবে 7 20, 20 কেটে যাবে তাহলে হবে 7 নিউটন। তাহলে মিনিমাম ভ্যালু আছে 7 নিউটন। তুমি একবার জাস্ট ক্যালকুলেশনটা দেখে নাও, এখানে এমজি সাইন থিটা যেটা হয়েছে, এমজি সাইন থিটার মান কত, 2 × 10 × সাইন 53 ডিগ্রি, সাইন 53 ডিগ্রি হচ্ছে 4/5, তাহলে 4/5, 5 × 2 = 10, এটা 16 নিউটন হবে। যদি আমরা ঘর্ষণ বল হিসাব করি সেটা হচ্ছে মিউ এমজি কস থিটা, ঠিক আছে? ঘর্ষণ বল কত, মিউ এন, এন মানে এমজি কস থিটা, মিউ এর মান কত 3/4, 3/4 ইন্টু এম হচ্ছে 2, জি হচ্ছে 10, আর কস 53 ডিগ্রি মান হচ্ছে 3/5, 4 2 2 5 10 কেটে গেল, 3 3 9 নিউটন। এবার ভালো করে ক্যালকুলেশনটা একটু বুঝে নাও যে কি কি কাজ করছে। এই ক্ষেত্রে নিচের দিকে কাজ করছে 16 নিউটন, আর উপর দিকে কি কি কাজ করছে 7 নিউটন আর 9 নিউটন, যারা বস্তুটাকে স্থির করে রেখে দিয়েছে। এবার তুমি ভাবো, ভালো করে চিন্তা করো যে প্রযুক্ত বলটাকে আমি বাড়াচ্ছি আস্তে আস্তে, প্রযুক্ত বলটাকে মনে করো 8 নিউটন করলাম, বস্তুটা কি গতিশীল হবে, বস্তুটা কি গতিশীল হবে? দেখো এমজি সাইন থিটাটার ভ্যালু হচ্ছে 16 নিউটন, এটা কখনো পাল্টাবে না, এটা কখনো পাল্টাবে না। আমি বল প্রয়োগ করছি কত 8 নিউটন, এখন আমি 8 নিউটন বল প্রয়োগ করছি কোন দিকে, উপর দিকে। বস্তুটা কি নিচের দিকে নামবে না, নিচের দিকে নামবে না। কেন নামবে না? কারণ 7 নিউটনে যদি না নামে 8 নিউটনে তো অবশ্যই নামবে না, তাহলে কি উপরে উঠবে না, উপরে উঠবে না, কারণ উপরের দিকে প্রযুক্ত বল 8 নিউটন, নিচের দিকে বল আছে 16 নিউটন, তাহলে নামবে না। তাহলে ঘর্ষণ বল কি হবে, ঘর্ষণ বলটা হচ্ছে স্বনিয়ন্ত্রিত বল, সে তখন আর 9 নিউটন থাকবে না, সে কমে যাবে
কমে 8 নিউটন হবে। ভালো করে বুঝে দেখো, তাহলে 8 আর 8 16 নিউটন হয়ে গেল, যেটা 16 নিউটনকে ব্যালেন্স করছে। ঠিক আছে, আরও বুঝি ভালো করে, তাহলে আমরা এইখান থেকে কেটে দিই, আমরা বুঝি। তাহলে আমরা দেখলাম যখন এফটা হচ্ছে 7 নিউটন, তখন ঘর্ষণ বলটা হচ্ছে 9 নিউটন, ম্যাক্সিমাম ভ্যালুতে আছে। যে 7 আর 9 16 হচ্ছে, নিচের এই 16 নিউটন ফোর্সটাকে ব্যালেন্স করছে। এবার তুমি ঠিক দেখো বুঝতে পারবে, এফটা যখন 8 নিউটন ঘর্ষণ বল, নিশ্চয়ই 8 নিউটন 16কে ব্যালেন্স করছে। ঠিক এফটা যখন আমি যদি বলি 5 নিউটন, আচ্ছা বাড়াচ্ছি তো, চলো একটু বাড়াই, কমিয়ে দিলাম কেন, মনে করো এফটা 12 নিউটন, ঘর্ষণ বলটা কত হবে? 4 নিউটন হবে ব্যালেন্স করার জন্য। কমতে পারে, 9 নিউটনের থেকে বেশি হবে না। ঠিক আছে, আমি এফটাকে যদি 16 নিউটন করি, বড়াতের এফটাকে যদি 16 নিউটন করি, ওপর দিকে 16 নিউটন বল প্রয়োগ করেছি, ঘর্ষণ বল কি হবে? 0 হয়ে যাবে। ঘর্ষণ বল স্বনিয়ন্ত্রিত বল, বলছে আমার দরকারই নেই, আমার অস্তিত্বের কোনো দরকার নেই, আমি 0 হয়ে যাই, তাহলে এটা 0 হয়ে গেল। এটা 16 নিউটনকে ব্যালেন্স করে দিচ্ছে, বস্তুটা স্থির থাকছে। মজার ব্যাপার, আমি 18 নিউটন করলাম বা 17 নিউটন করলাম, এবার কি হবে? ঘর্ষণ বল নিচের দিকে 16 নিউটন আছে, ওপর দিকে আমি 17 নিউটন প্রয়োগ করেছি, বস্তুটা কি ওপর দিকে গতিশীল হবে? হবে না, বস্তুটা ওপর দিকে গতিশীল হবে না। যেই আমি 17 নিউটন বল প্রয়োগ করব, বস্তুটা উপরে ওঠার উপক্রম করবে, আর যেই উপরে ওঠার উপক্রম করবে, এই ঘর্ষণ বলটা তার ডিরেকশন চেঞ্জ করবে, ঘর্ষণ বলটা তার ডিরেকশন চেঞ্জ করবে। তাহলে ঘর্ষণ বলটা এখন কত হবে? 1 নিউটন হবে, কিন্তু আগে যেদিকে ছিল তার উল্টো দিকে, ডাউনওয়ার্ড, এগুলো সব আপওয়ার্ড ছিল। তাহলে এখন কি হলো? এখন ওপর দিকে 17 নিউটন 16 প্লাস 1 নিউটনকে ব্যালেন্স করছে। আমি যে এফটা 20 নিউটন করি, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে হবে? এখন এই এফটা হচ্ছে 20 নিউটন আর এটা হচ্ছে 16 নিউটন, এখনো গতিশীল হবে না। ঘর্ষণ বলটা কত হবে? ঘর্ষণ বলটা 4 নিউটন হবে। 4 আর 16 20, সে 20কে ব্যালেন্স করবে। ঠিক আছে, যদি প্রযুক্ত বলটা আমি 25 নিউটন করি, তাহলে ঘর্ষণ বল কত হবে? যদি আমি এটাকে 25 নিউটন করি, তাহলে এটা এখানে কত হতে হবে? দেখো ঘর্ষণ বল 9 নিউটন হতে হবে। এরপরে প্রযুক্ত বলটাকে যদি আমি 26 নিউটন করি, তাহলে কিন্তু ঘর্ষণ বল আর ডাউনওয়ার্ড, ঠিক আছে, ঘর্ষণ বল কিন্তু ডাউনওয়ার্ড ঘর্ষণ বল কিন্তু আর বাড়বে না, কারণ ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানটা হচ্ছে 9 নিউটন। বুঝে গেছে? তাহলে 25 নিউটন পর্যন্ত বস্তুটা স্থির থাকবে। কত থেকে শুরু করে? 7 নিউটন থেকে 25 নিউটন পর্যন্ত বস্তুটা স্থির থাকবে, এবং সেই অনুযায়ী ঘর্ষণ বলের মানটা চেঞ্জ হবে, কারণ এই রেঞ্জের মধ্যে স্থিত ঘর্ষণ কাজ করছে। কিন্তু 25 নিউটন থেকে বেশি হয়ে গেলে বস্তুটা গতিশীল হয়ে যাবে, আবার 7 নিউটন থেকে কম হয়ে গেলে বস্তুটা নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে এটা খেয়াল রাখবে সবসময় যে এফএসটা কাজ করবে 9 নিউটন, এটা ঠিক না। এটা ডিপেন্ড করছে প্রযুক্ত বল কত আছে এবং নিম্নমুখী বল কত আছে এবং ঘর্ষণ বলের মান কত হতে পারে। ঠিক আছে, এইটা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এটি যদি বুঝে যাও, তাহলে নততলের উপর কোনো অঙ্ক আশা করি আটকাবে না। চলো নেক্সট দেখি। তাহলে আমাদের দিয়েছে যে বিরামকোণের থেকে বেশি নতিকোণ বিশিষ্ট একটি নততলের উপর একটি বস্তুকে স্থির রাখতে সর্বনিম্ন কত বল প্রয়োগ করতে হবে? সর্বনিম্ন কত বল প্রয়োগ করতে হবে, সোজা জিনিস, কিন্তু একটু ক্যালকুলেশন আছে। তো মনে করো এটা আমাদের একটা নততল, তার উপর এখানে একটা বস্তু আছে, আমরা এখন ফোর্সগুলো সব চিনে গেছি। বলছি নতিকোণটা বিরামকোণের থেকে বড়, ঠিক আছে, নতিকোণটা বিরামকোণের থেকে বড়। তাহলে সেক্ষেত্রে আমি যদি এই বস্তুটাকে স্থির রাখতে চাই, তাহলে আমাকে কত বল, সর্বনিম্ন কত বল প্রয়োগ করতে হবে। এবার এই বলটা যে এই দিক বরাবর হবে সেটা তো ঠিক নয়, এই দিক বরাবর নাও হতে পারে। আমরা ধরলাম এই বলটা এই দিক বরাবর, প্রযুক্ত বলটা হচ্ছে এই দিক বরাবর, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম আমরা ফাই কোণ করে আমি ধরলাম যে একটা বল প্রয়োগ করতে হবে, যাতে ন্যূনতম বল বার করার জন্য আমরা অনুভূমিক সঙ্গে মানে নততলের সঙ্গে ফাই কোণ করে প্রযুক্ত বলটা ধরলাম। আর কি কি ফোর্স আছে সেগুলো লিখে রাখি। এটা হচ্ছে mg cos থিটা, যদি এটা থিটা হয়, এই দিকে বল আছে
mg সাইন থিটা, আর এইদিকে বলা আছে n, আর বস্তুটা নিচে নামারই চেষ্টা করবে সাধারণত, তাহলে ঘর্ষণ বলটা উপর দিকে কাজ করবে Fs, তাহলে এই হচ্ছে আমাদের মোট বল। এবার আমরা প্রযুক্ত বলের মানটা বার করব। প্রযুক্ত বলটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি, এই দিক বরাবর কম্পোনেন্ট হবে F cos phi, আর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে F sin phi। ঠিক আছে, আমরা যদি এই দিক বরাবর বলগুলোকে দেখি তাহলে এই দুটো ফোর্স একে ব্যালেন্স করবে, অর্থাৎ n প্লাস F sin phi ইকুয়াল টু mg cos theta, তাই তো? এই দুটো ফোর্স mg cos theta কে ব্যালেন্স করবে। তাহলে n সমান কি লিখতে পারি? mg cos theta মাইনাস F sin phi, এটা 1 নম্বর ইকুয়েশন। যদি এই দিকের ফোর্সগুলোকে ব্যালেন্স করি তাহলে আমরা লিখতে পারি F cos phi প্লাস Fs ইকুয়াল টু mg sin theta। ঠিক আছে, এই দুটো ফোর্স একে ব্যালেন্স করবে। এখন Fs সমান আমরা জানি মিউ n, Fs সমান আগের দিনের জিনিস, Fs সমান মিউ n। n এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে? F cos phi প্লাস Fs হচ্ছে মিউ n, তাহলে n এর মানটা যদি বসিয়ে দিই এইটা, তাহলে হবে মিউ mg cos theta মাইনাস মিউ f sin phi is equal to mg sin theta। ঠিক আছে, এই দুটো থেকে আমরা f কমন নিলাম, এই দুটো থেকে আমরা f কমন নিলাম, কি পড়ে থাকবে? cos phi মাইনাস মিউ sin phi। এইটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, এই মিউ mg cos theta টাকে এদিকে নিয়ে গেলাম, দিয়ে mg কমন নিলাম, পড়ে থাকবে কি? sin theta মাইনাস মিউ cos theta। ঠিক আছে, তাহলে f সমান কত পেয়ে গেলাম? mg টা থাকলো sin theta মাইনাস মিউ cos theta ডিভাইডেড বাই cos phi মাইনাস মিউ sin phi। মিউ মানে কি জানি? মিউ মানে জানি tan ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে মিউর জায়গায় আমরা tan ল্যামডা বসাই, তাহলে কি হবে? mg sin theta মাইনাস tan ল্যামডা cos theta ডিভাইড বাই cos phi মাইনাস tan ল্যামডা sin phi। ঠিক আছে, এবার tan ল্যামডা মানে কি? লেফট সমান কি পেলাম দেখি, mg পেয়েছি, sin theta থাকলো উপরে sin theta, tan ল্যামডাটাকে লিখলাম sin ল্যামডা বাই cos ল্যামডা, আর cos theta আছে, নিচেটাও সেম cos phi মাইনাস sin ল্যামডা বাই cos ল্যামডা sin phi। ওপর নিচে cos ল্যামডা দিয়ে গুণ করলাম, মানে এই দুটোকেও cos ল্যামডা দিয়ে গুণ, এটাকেও cos ল্যামডা দিয়ে গুণ, মানে উপর নিচে cos ল্যামডা দিয়ে গুণ করছি। তাহলে f সমান কি হবে? mg sin theta cos ল্যামডা মাইনাস cos ল্যামডা কেটে যাচ্ছে sin ল্যামডা cos theta, নিচেটাও cos ল্যামডা দিয়ে গুণ করেছি, cos phi cos ল্যামডা মাইনাস sin ল্যামডা sin phi। ঠিক আছে, একটু সাবধানে করবে, কারণ এটা একটা বড় ক্যালকুলেশন, ভুল হওয়ার চান্স বেশি থাকে। আমার যেটা থিটার ফাইয়ের মধ্যে খুব গন্ডগোল লেগে যায়, থিটার ল্যামডার মধ্যে গন্ডগোল লেগে যায়, তাহলে একটু ঠিকঠাক করবে, আশা করি আমার মতো ভুল করবে না। চলো, এমজি থাকলো, ওপরে একটা সূত্র পেয়ে গিয়েছি, ওপরকার সূত্র হচ্ছে সাইন থিটা মাইনাস ল্যামডা, আর নিচেও একটা সূত্র পেয়ে গিয়েছি কস 5 প্লাস ল্যামডা। মাইনাস, এখানে যদি মাইনাস থাকে কসের ক্ষেত্রে দুটোই কস সাইনে মাইনাস থাকলে একটা প্লাস হয়, আর সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাস হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রযুক্ত বলের মান। এখন এই বলটা সর্বনিম্ন কখন হবে? যখন নিচের টার্মটা সব থেকে বড় হবে। কসের সব থেকে বড় মান হচ্ছে 1,
তাহলে এফটা মিনিমাম হবে কখন, যখন এটা 1 হবে, কারণ এটা 1 এর থেকে বড় হতে পারে না। তাহলে এফ মিনিমাম মান কত আছে, mg sin থিটা মাইনাস ল্যামডা। কখন হচ্ছে এই মানটা, যখন cos 5 প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 1 হবে। 1 মানে হচ্ছে cos 0, তাহলে 5 প্লাস ল্যামডা এটা 0 হবে, তাহলে 5 মাইনাস ল্যামডা হবে। অর্থাৎ প্রযুক্ত বলটা যদি মাইনাস ল্যামডা হয় তাহলেই আমাদের ঘর্ষণ সব থেকে কম বল প্রয়োগ করে বস্তুটিকে উপরের দিকে উঠে নিয়ে যাবে। বুঝে গেল? ধীরে ধীরে করবে, খুব এই ক্যালকুলেশনটা খুব ধীরে ধীরে করতে হবে, ভুলার চান্স প্রচণ্ড বেশি থাকে। আস্তে আস্তে করবে, আশা করি তোমরা করতে পারবে। চলো নেক্সট দেখো, এক্ষেত্রে কি হচ্ছিল, বস্তুটা নিচে নামার চেষ্টা করছিল, ঘর্ষণ বল উপরে উঠছিল। কিন্তু যদি এরকম হয় যে বলটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, বস্তুটা কিন্তু স্থির থাকবে, শুধু এই বলটা আস্তে আস্তে কমতে থাকবে। আমরা আগের প্রশ্নটাতে দেখলাম এই বলটাকে বাড়ালে ঘর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকবে, যাতে করে দুটো বল মিলে একে ব্যালেন্স করতে পারে। কিন্তু যদি মানে আরও বাড়িয়ে দিই তাহলে ঘর্ষণ বলটা তার ডিরেকশন চেঞ্জ করবে। ঠিক আছে, একটা সময় এরকম হবে যে বস্তুটা উপরে ওঠার উপক্রম করবে। সেই ক্ষেত্রে সর্বনিম্ন বল কত হলে বস্তুটা উপরে ওঠার চেষ্টা করবে সেটা আমরা বার করবো। একই রকমের কন্ডিশন, শুধু ঘর্ষণ বলটা উল্টো দিকে হবে। ঠিক আছে, প্রশ্নটা আমাদের সেইটাই দিয়েছে। চলো আমরা বার করি, একই জিনিস, শুধু আমাদের ঘর্ষণ বলটা উল্টে গেছে, বস্তুটা উপরে ওঠার চেষ্টা করছে। এফএসটা এখন এই দিকেও চলে আসছে। তো আগেরটাতে প্রথম ইকুয়েশনে পেয়েছিলাম কি, এল সমান mg cos থিটা মাইনাস এফ সাইন ফাই। এটা সেম আছে, এটা পাল্টাবে না, কারণ এই দিক বরাবর আমাদের ফোর্সের কিছু চেঞ্জ হয়নি। n প্লাস এফ সাইন ফাই সমান mg cos থিটা, তাহলে n সমান কত হলো, mg cos থিটা মাইনাস এফ সাইন ফাই। এটার কোনো রকম চেঞ্জ হয়নি। এটার ক্ষেত্রে ঘর্ষণ বলটা নিচের দিকে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়েছে, এফ cos ফাইটা হয়ে গিয়েছে mg সাইন থিটা প্লাস এফএস হয়ে গেছে, কারণ এফএসটা এখন ডিরেকশন চেঞ্জ করেছে। আবার এফএস মানে মিউ এন, তাহলে আমরা আবার বসাই। চলো, এফ cos ফাই ইজ ইকুয়াল টু mg সাইন থিটা প্লাস মিউ এন বসাবো, এনের এই মানটা বসাবো, তাহলে মিউ mg cos থিটা মাইনাস মিউ এফ সাইন ফাই। এটাকে এদিকে নিয়ে যাই, মিউ এফ সাইন ফাইটাকে দিয়ে এফটাকে কমন নিই, তাহলে পড়ে থাকবে cos ফাই প্লাস এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে মিউ সাইন ফাই ইজ ইকুয়াল টু mgটা কমন নিই, সাইন থিটা প্লাস মিউ cos থিটা। আগেরটাতে সব মাইনাস আসছিল, এটাতে দুটোই প্লাস আসছে। ঠিক আছে, তাহলে এফ সমান কী পেলাম, mg সাইন থিটা প্লাস মিউ cos থিটা। মিউ এর জায়গায় আমি ট্যান ল্যামডা বসিয়ে দিই, ডিভাইড বাই cos ফাই প্লাস মিউর জায়গায় ট্যান ল্যামডা বসিয়ে দিই সাইন ফাই। একটা স্টেপ আমরা জাম্প করলাম, কারণ আমরা আগেই বসিয়ে দিয়েছি। আগের অঙ্কটাতে যেমন ছিল সেইটা দিতে হবে, যেখানে মিউর জায়গায় কী বসিয়েছি, ট্যান ল্যামডা বসিয়েছি। ট্যান ল্যামডা মানে আগের মতনই সাইন ল্যামডা বাই cos ল্যামডা। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আমি একটু স্টেপ জাম্প করব, তারপরে cos ল্যামডা দিয়ে গুণ করব, দিয়ে যেটা বেরোবে এফ এর মানটা, দেখো একটুখানি বুঝতে পারবে তোমরা। প্রথমে সাইন থিটা cos ল্যামডা বেরোবে, প্লাস এটা cos ল্যামডা কেটে গেছে, সাইন ল্যামডা পড়ে আছে, সাইন ল্যামডা cos থিটা বেরোবে। নিচেরটাতে কি পড়বে, cos ফাই, cos ল্যামডা দিয়ে গুণ করছি, cos ল্যামডা থাকবে, প্লাস সাইন ল্যামডা সাইন ফাই থাকবে। চলো, সূত্রের মধ্যে চলে এসছে, এফ ইজিক্যাল টু কত বেরোবে, mg উপরে কি থাকলো, সাইন থিটা প্লাস ল্যামডা, আর নিচে কত থাকবে, cos ফাই মাইনাস ল্যামডা। বুঝতে পারছি যে এফ মিনিমাম হবে mg সাইন থিটা প্লাস ল্যামডা। কখন হবে, যখন নিচেরটা 1 হবে।
তাই তো? নিচেটা যখন 1 হবে তাহলে কখন হবে এফ মিনিমামটা? যখন cos phi minus lambda is equal to 1 equal to cos 0, cos 0 এর মান 1 হয়, তাহলে phi সমান কত হবে? ল্যামডা হবে। অর্থাৎ বস্তুটা ঠিক উপরে ওঠার উপক্রম করবে, সেই সময় প্রযুক্ত বলের সর্বনিম্ন মান হবে আমাদের এফ মিনিমাম mg sin থিটা প্লাস ল্যামডা। এই ক্যালকুলেশনটা খুব দেয়, তোমাদের বইও আছে, ঠিক ক্যালকুলেশনটা করবে। চলো নাকি দেখি, চলো নেক্সট। চলো কি দিয়েছে দেখি। বলছি একটি বস্তুকে নততল বরাবর স্থির রাখতে যে বলের প্রয়োজন, নততল বরাবর উপর দিকে গতিশীল করতে তার দ্বিগুণ বলের প্রয়োজন। নততলের নতিকোণ থিটা হলে দেখা হয় যে থিটা সমান tan ইনভার্স 3। চলো করি। নততলের উপর একটা বস্তু আছে, আমি চাইছি বস্তুটা স্থির থাকুক, সেক্ষেত্রে প্রযুক্ত বল এইদিকে। বস্তুটা স্থির থাকুক, যেন নিচে নামুক। বস্তুটা চাইছে নিচে নামতে, কিন্তু যেন না নামুক। নিচে নামতে চাইলে ঘর্ষণ বল এফএস এইদিকে, আর এইদিকে কি বল আছে? এমজি সাইন থিটা। আমি ডিটেলসে লিখলাম না, চলো এইদিকে লিখি। এইদিকে এন আছে আর এইদিকে এমজি কস থিটা আছে। এক্ষেত্রে বলটা F1 ধরলাম, তাহলে বস্তুটা স্থির আছে। ঠিক আছে, বস্তুটা যদি স্থির থাকে, আমি বুঝতেই পারছি নিচে নামতে উপক্রম করছিল কিন্তু স্থির থাকছে, তাহলে F1 প্লাস Fs ইজ ইকুয়াল টু mg সাইন থিটা। তাহলে F1 প্লাস Fs এর জায়গায় মিউ n বসাবো, তার মানে মিউ mg cos থিটা ইজ ইকুয়াল টু mg সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে F1 এর ভ্যালু কত হলো? এটা যদি ওদিকে নিয়ে যাই, mgটা যদি কমন নিই, সাইন থিটা মাইনাস মিউ cos থিটা, কিছুই নেই। এটাকে এদিকে নিয়ে গেলাম, mg কমন নিলাম, তাহলে এটা চলে যাবে। এবার যদি ওপর দিকে গতিশীল করার উপক্রম করি, যদি বস্তুটাকে ওপর দিকে গতিশীল করতে চাই, তখন কি হবে? তখন মনে করো F2 বল প্রয়োগ করতে হবে। যেই উপর দিকে যাওয়ার উপক্রম করবে, সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলটা নিচের দিকে নেমে যাবে, আর বাদ বাকি যা আছে সব থাকবে। এদিকে mg সাইন থিটা ছিল, mg সাইন থিটা থাকবে, এদিকে n থাকবে, এদিকে mg cos থিটা থাকবে, ওগুলো সেম থাকবে। যদি উপর দিকে ওঠার উপক্রম করে, তাহলে সেক্ষেত্রে হবে F2 সমান mg সাইন থিটা প্লাস Fs হবে, mg সাইন থিটা প্লাস Fs। Fs মানে a মিউ n আর n মানে হচ্ছে mg cos থিটা, তাহলে আমরা একবার লিখে দিতে পারি মিউ mg cos থিটা। সেক্ষেত্রে mgটা কমন নিলাম, পরে থাকলো সাইন থিটা প্লাস মিউ cos থিটা। তাহলে আমাদের বলেছে যে F2টা F1 এর দ্বিগুণ, তাই তো? ওপর দিকে গতিশীল করতে যে বলটা লাগে সেটা দ্বিগুণ। আমাদের বলে দিয়েছে যে F2টা ইজ ইকুয়াল টু 2F1। আমরা মানটা বসাই, mg সাইন থিটা প্লাস মিউ cos থিটা ইজ ইকুয়াল টু mg 2 ইন্টু mg 2mg সাইন থিটা মাইনাস মিউ cos থিটা, সাইন থিটা মাইনাস মিউ cos থিটা, তাই তো? mg mg কেটে গেল, তাহলে কি পেলাম? সাইন থিটা প্লাস মিউ cos থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা মাইনাস 2 মিউ cos থিটা, 2 মিউ cos থিটা। 2 মিউ cos থিটাকে এদিকে নিয়ে গেলে 3 মিউ cos থিটা হয়ে যাবে। 2 মিউ cos থিটাকে ওদিকে নিয়ে গেলে আমাদের 3 মিউ cos থিটা হয়ে যাবে, 3 মিউ cos থিটা। আর এটাকে এদিকে নিয়ে গেলে সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 মিউ সমান কত? tan থিটা হয়ে গেল। তাহলে থিটা সমান কত হবে? tan ইনভার্স 3 মিউ। চলো নেক্সট দেখি। কি বলেছে দেখো, বলছে 2.5 কেজি ভরের একটি চাকতি একটি নততল বরাবর
1.5 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামতে শুরু করবে। যদি 1 সেকেন্ড পর চাকতিক বেগ 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে নততলের নতিকোণ কত? চলো বার করি। নততলের ছবি কি বলি, নততলটাকে খুব ভালো করে বুঝবে। এইদিকে আছে mg sin থিটা এবং ওপর দিকে ঘর্ষণ বল কাজ করে, নিচে নামছে, বলেই দিয়েছে নিচে নামছে এবং তার ত্বরণ আছে কারণ বেগটা বাড়ছে, তাই না? 1.5 মিটার পার সেকেন্ড ছিল, সেখান থেকে 5 মিটার পার সেকেন্ড হয়েছে, তার মানে বেগ আস্তে আস্তে বাড়ছে, ত্বরণ হয়েছে। mg sin থিটাটা ঘর্ষণ বলের থেকে বেশি। এইদিকে আছে mg cos থিটা আর এইদিকে আছে আমাদের n, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এটা কত? এর ভ্যালু হচ্ছে v মাইনাস u বাই টি, যেটা আমাদের বলে দিয়েছে দেখো। তাহলে v হচ্ছে 5, 5 মাইনাস 1.5, 5টা হচ্ছে ফাইনাল বেগ আর 1.5 হচ্ছে ইনিশিয়াল বেগ, বাই টিটা হচ্ছে 1 সেকেন্ড পর 1 সেকেন্ড, তাহলে হবে 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ। আর এক্ষেত্রে আমরা যদি ত্বরণ বার করি ভালো করে, এক্ষেত্রে বল কত হবে, নিম্নমুখী বলটা কত হবে, mg sin থিটা মাইনাস fs মাইনাস fs, এই বলটা বেশি fs এর থেকে, তাই জন্য তো নিচে নামছে। fs হচ্ছে মিউ mg cos থিটা, mg কমন নিলে sin থিটা মাইনাস মিউ cos থিটা। তাহলে ত্বরণ কত, g m দিয়ে ভাগ করে দিতে হবে, sin থিটা মাইনাস মিউ cos থিটা। আমাকে মিউটা বার করতে বলেছে, আমাকে মিউটা বার করতে বলেছে। এটা কত বেরোলো 3.5, মিউটা কত বেরোলো 0.2, মিউটা আমাকে দিয়ে দিয়েছে 0.2, তাহলে আমরা লিখতে পারবো sin থিটা মাইনাস 0.2 cos থিটা is equal to a by g, is equal to a হচ্ছে 3.5 বাই 9.8 বসাই। চলো আমাদের কাটাকাটি হবে, 7 5 35, 7 14, 5 বাই 14। এটাকে তোমরা নিজেরা সলভ করবে, এটা তোমরা নিজেকে সলভ করবে। যদি তোমরা নিজেরাই সলভ করো, চেষ্টা করবে, ঠিক আছে? নিজেরা সলভ করবে, সলভ করে দেখবে থিটাটা 32 ডিগ্রি মতন আসবে। ম্যাথামেটিক্যাল পার্ট কিছুই নেই, সলভ করার চেষ্টা করবে, দেখবে 32 ডিগ্রি আসবে। চলো নেক্সট দেখি। চলো তাহলে নেক্সট অঙ্ক দেখি আমরা। আমাদের কি বলেছে, বলেছে এরকম একটা ফাঁপা গোলক আছে, ঠিক আছে? আমরা যেটা বলেছে যার ব্যাসার্ধ একটা ফাঁপা গোলকের ভেতরে ন্যূনতম বিন্দুর সাপেক্ষে সর্বাপেক্ষে কত উচ্চতায় একটি কণা স্থির থাকতে পারে, কি বলেছে দেখি। এরকম একটা ফাঁপা গোলক আছে, এরকম একটা ফাঁপা গোলক আছে, ঠিক করে মনে করো এরকম একটা ফাঁপা গোলক আছে। এই ফাঁপা গোলকের ব্যাসার্ধটা বলে দিয়েছে আর, ঠিক আছে? ঘর্ষণ আছে, মনে করো একটা কণাকে যদি আস্তে আস্তে তুলতে শুরু করি, সে এত দূর পর্যন্ত উঠতে পারে ম্যাক্সিমাম, এবং তারপর সে গড়িয়ে পড়ে যায়, তাহলে এত দূর পর্যন্ত উঠতে পারে। আমরা এটা যুক্ত করি, আমাদের এই সাইডটা, এটাকে ও, এটা বি, ওটা এ, এটা বি বলি। এই যে এই সাইডটা জিজ্ঞেস করেছে, এটা মনে করো পি বললাম, মানে এ বি সমান এইচ, এইটা কত আমাদের জিজ্ঞেস করেছে, আমাদের মিউ বলে দিয়েছে 1/√3, ঠিক আছে? তো চলো আমরা বার করার চেষ্টা করি। মনে করো এই অ্যাঙ্গেলে থিটা, বস্তুটার ওজন এই দিকে কাজ করবে এমজি, যার এই দিক বরাবর কম্পোনেন্ট, এটা যদি থিটা হয় এটা থিটা হবে, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে এমজি কস থিটা, আর এই দিক বরাবর কম্পোনেন্ট লম্ব কম্পোনেন্ট এমজি সাইন থিটা হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এমজি সাইন থিটার জন্য কণাটা নিচে নেমে পড়া উচিত, কিন্তু পড়ছে না কারণ ঘর্ষণ বল আটকে রেখেছে। ঘর্ষণ বল ওপর দিকে এফএস, আর এই দিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তলের উপর লম্ব হয় সবসময়। তাহলে আমরা বুঝতেই পারছি যে বস্তুটা স্থির আছে, মানে এফএস ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। ঘর্ষণ বলটা এমজি সাইন থিটাকে ব্যালেন্স করে দিচ্ছে।
এবার এফ এস মানে মিউ এন, আর এন এর মান বুঝতে পারছি এম জি কস থিটা। তাহলে এফ এস এর জায়গায় আমরা ডাইরেক্ট লিখতে পারি মিউ এম জি কস থিটা ইকুয়াল টু এম জি সাইন থিটা। এম জি কেটে গেল, কস থিটাটাকে নিজে নিয়ে নিলাম, তাহলে ট্যান থিটা সমান বেরিয়ে গেল মিউ মানে বলে দিয়েছে 1/√3। ট্যান থিটা সমান বেরোলো মিউ, আর মিউ মানে আমাদের অঙ্কে বলেই দিয়েছে 1/√3। তার মানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে থিটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা যদি কস থিটা বার করি, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত আর মাইনাস এইচ, ডিভাইড বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আর ব্যাসার্ধ। কস থিটা বলে দিচ্ছে কস 30, কস 30 মান হচ্ছে √3/2। এটা মানে কি, এটা মানে 1 - h/r, আমরা এইচটা বার করতে বলেছে। তাহলে h/r সমান হচ্ছে 1 - √3/2। √3 মানটাকে ধরি আমরা 1.7, তাহলে 1 - 1.7/2, তার মানে 0.3/2। ঠিক আছে, 2 - 1.7 মানে 0.3/2 আসছে। 0.3/2 তার মানে 0.15। ঠিক আছে, 2 লসক হবে, 2 - 1.7 মানে 0.3। 0.3 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.15, তাহলে এই সমান কত হবে 0.15 আর। তাহলে এই চিজে গেলে কত পেলো 0.15 আর। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ 0.15 আর পর্যন্ত সে উঠতে পারবে, তার বেশি সে উঠতে পারবে। নেক্সট দিকে চলো। তোমাদের বলেছে দেখো কপি কলের অঙ্ক কিন্তু আমরা করেছি তাই না, কিন্তু যে কপি কলের অঙ্কগুলো করেছি সেখানে ফ্রিকশন ছিল না, ঘর্ষণ ছিল না। এখানে ঘর্ষণ জিজ্ঞেস করেছে, মিউ বলে দিয়েছে 0.2। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বস্তুটা ত্বরণ করতে হবে বার করি, তেমন কিছুই নাই, সেই একই অঙ্ক যেগুলো আমরা করেছি। এখানে আছে M1, এখানে আছে M2। M1টা বলে দিয়েছে কত, M1টা বলে দিয়েছে 5 কেজি, আর M2টা বলে দিয়েছে কত 2 কেজি, তাই তো 2 কেজি। আর মিউটা বলেছে 0.2, মিউটা বলেছে 0.2। ঘর্ষণ বলটা এটার উপর কাজ করছে, কারণ এখানে টাচ আছে। ঘর্ষণ বল এদিকে কাজ করবে, এফ কাজ করবে, আমাদের কিছু বলে নাই, এফ দিয়ে লিখলাম, কোনো ব্যাপার নেই। চলো আমরা ইকুয়েশনগুলো লিখি। এটা এদিকে হচ্ছে M2G, এই বস্তুর নিচের দিকে নামবে এ ত্বরণে, টানটা টি, এর টানটা টি, এখানে লম্ব গতিকে আছে N, এটা এ ত্বরণে যাচ্ছে। এর ক্ষেত্রে সমীকরণ কি, এটার ক্ষেত্রে সমীকরণ কি, M2Gটা নিশ্চয়ই বড় যদি নিচের দিকে নামতে হয়, তাহলে M2G - T = M2A। এটা আমরা করেছি, এই বলটা বড়, এর উপর লব্ধি বল কত M2G - T, কারণ টিটা উপর দিকে টানছে, এটা বড় নিশ্চয়ই, তাহলে লব্ধি বল হচ্ছে M2G - T = M2A। এটার ক্ষেত্রে আগে কিন্তু ঘর্ষণ ছিল না, এখন কিন্তু ঘর্ষণ আছে, তাহলে এর উপর লব্ধি বল কত T - F, এটা = M1A। এফটা কত, এফটা হচ্ছে মিউ এন, এদিকে আছে M1G কাজ করছে, n হচ্ছে M1G, তাহলে T - মিউ এন, তাহলে মিউ M1G = M1A। এটা আমাদের 1, এটা আমাদের 2, 1 আর 2 কে যোগ করলাম, টিটা কেটে গেল, টিটা কেটে গেল, টিটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে G × M2 - মিউ M1 = A × M1 + M2। তাহলে এই সমান কত হবে G × M2 - মিউ M1 M1 + M2। দেখি হিসাব করে, G এর মান 10,
M2 কত, M2 2 কেজি মাইনাস 0.2 ইন্টু 5, তার মানে 1 হয়ে গেল। 0.2 তে এটা 0.2 ইন্টু 5, 5 2 10 মানে 1 হয়ে গেল, বাই 5 প্লাস 2 মানে 7 হয়ে গেল। আচ্ছা এটা 9.8 ধরে, তাহলে আমাদের সুবিধা হবে 9.8 কাটতে সুবিধা হবে। 7 আর 9.8 কেটে দিলাম, 7 থেকে 7 1.4, আর এটা তো 1 আসছে, তাহলে যে ত্বরণটা হবে 1.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝে গেল? টানটা কি করে বার করবো? এইটা থেকে টান বার করি, ঠিক আছে, এইটা থেকে টান বার করি। টি সমান কত হবে? এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, M2 কমন নেবো, জি মাইনাস এ হবে। M2 হচ্ছে 2, 2 ইন্টু এটা 9.8 ধরেছি মাইনাস 1.4, 2 ইন্টু 4, এটা 8, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16.8 নিউটন। ঠিক আছে।